সকালের মিষ্টি আলো জানালা ভেদ করে পর্দার ফাঁক গলিয়ে ধূসরের পিঠে পড়ছে। সূর্যের নরম উজ্জ্বলতা তার উদাম পিঠে ছড়িয়ে পড়েছে। শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে তার পেশিবহুল পিঠ ধীরে ধীরে ওঠানামা করছে। রাতের ক্লান্তি যেন এখনো কিছুটা লেগে আছে, তবু সূর্যের আলোয় তার ত্বকে এক অন্যরকম দীপ্তি ফুটে উঠেছে। সাদা চাদরের এক পাশ কাঁধ পর্যন্ত উঠে এসেছে, তবুও তার উষ্ণ শরীরের আভাস স্পষ্ট। জানালা দিয়ে হালকা বাতাস এসে পর্দা নড়াচড়া করাচ্ছে। এক মুহূর্তের জন্য আলো আরো তীব্র হয়ে উঠে ধূসরের ঘুমন্ত শরীরের ওপর ছড়িয়ে পড়ে। ঘরের ভেতর নিস্তব্ধতা, শুধু হালকা বাতাসের শব্দ আর ধূসরের মৃদু নিঃশ্বাসের ছন্দ। ধূসর একটু নড়ে, গভীর ঘুমের মধ্যে থেকে যেন একটু অস্বস্তি বোধ করে। এক হাতে চাদর সরিয়ে পাশে রাখা ফোনটা খোঁজার চেষ্টা করে, কিন্তু এখনো চোখ খুলতে ইচ্ছা করছে না। সকালের এত সুন্দর আলোয় তার ঘুম ভাঙার অভ্যাস নেই, কিন্তু আজ সূর্যের আলো জানালা ভেদ করে তার নিস্তব্ধ ঘুমে ব্যাঘাত ঘটিয়েছে। ধূসর ঘুমের ঘোরেই ফোন রিসিভ করে, ভুরু কুঁচকে ওঠে, কিন্তু সে কোনো কথা বলে না, শুধু শুনতে চায়। অপর প্রান্ত থেকে কি বলা হচ্ছে তা বোঝা যায় না, তবে ধূসরের মুখের অভিব্যক্তি বদলে যায় মুহূর্তেই। এক গা ক্লান্তি নিয়ে সে উঠে বসে, ফোনের স্ক্রিনে সময় দেখে নেয়। সকাল 6:30। এক মুহূর্ত ভাবলো, তারপর কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দিল। মাথা ঝাঁকিয়ে যেন নিজের ধৈর্য ধরে রাখার চেষ্টা করে তারপর ধীর পায়ে উঠে দাঁড়িয়ে বাথরুমের দিকে এগিয়ে যায়। দরজা বন্ধ হতেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকালো কয়েক মুহূর্ত। ঠান্ডা পানির ছিটা দেয় মুখে, নিজের মনকেও শান্ত করার চেষ্টা করে। কেউ যেন অপেক্ষা করছে তার জন্য। আজকে সকাল আর 5টা সকালের মতো স্বাভাবিক নয়, এটা ধূসর খুব ভালোভাবেই বুঝতে পারছে। সকালটা একটু অন্যরকম ব্যস্ততায় কাটছে। ধূসরদের নানি আসবেন বলে বাড়িতে একটা আলাদা উচ্ছ্বাস কাজ করছে। রান্নাঘর থেকে নানান রকম সুগন্ধ ভেসে আসছে। মাংসের ঝোল, সবজি, পোলাও, সাথে মিষ্টান্ন তৈরি হচ্ছে। হৈমন্তী নিজেই তদারকি করছেন, পাশে মালা সাহায্য করছে। রোকসানা স্কুলে চলে যাওয়ায় বাড়ির ভার এখন হৈমন্তীর ওপর। কড়াইতে মশলা কষাতে কষাতে মালাকে বললেন, মালা, মাছগুলো ভালো করে কেটে ধুয়ে দে, নানি আসলে পছন্দের ইলিশ রাঁধবো। মালা মাথা নেড়ে কাজে মন দিল। রান্নাঘরের গরমের মাঝে হৈমন্তী মাঝে মাঝে আঁচল দিয়ে ঘাম মুছছেন, কিন্তু মুখে একটা সন্তুষ্টির হাসি। অন্যদিকে ইচ্ছে 2 দিনে কিছুটা সুস্থ হলেও শরীরে এখনো দুর্বলতা রয়ে গেছে। সকালে সোনালি রোদে ছাদে রাখা দোলনায় বসে ঈশিতা আর ইচ্ছে একাডেমিক বই খুলে পড়ছে। সামনে মাধ্যমিক পরীক্ষা, তাই পড়াশোনা গুছিয়ে নেওয়া দরকার। দোলনাটা আস্তে আস্তে দুলছে। ইচ্ছে বইয়ের পাতায় চোখ রাখলেও মনোযোগ ঠিক ধরে রাখতে পারছে না। 2 দিনের অসুস্থতার পরও শরীরটা যেন বেশ ক্লান্ত। ঈশিতা পাশ থেকে খেয়াল করে বলল, কিরে, ভালো লাগছে না? ইচ্ছে মাথা নেড়ে বলল, ঠিক আছি, তবে মন বসছে না। তা তো বসবেই না, শরীর খারাপ ছিল, এখনো পুরোপুরি ঠিক হয়নি। পরীক্ষার আগে সুস্থ থাকাটাই আসল। ইচ্ছে হালকা হাসলো, তারপর আবার বইয়ের পাতায় মন দিল। দোলনার ছায়া পড়ে আছে টাইলসের ওপর, আর বাতাসে পাতাগুলো সঙ্গী হয়ে আস্তে আস্তে দুলছে। নিচে বাড়িতে রান্নার আয়োজন, আর ছাদে 2 বোনের একাডেমিক প্রস্তুতি। আচ্ছা শোন, আমার সাদা মনের একটা কালো প্রশ্ন আছে। ইচ্ছে বিরক্ত হয়ে বলল, এবার আবার কি, পড়তে দিবি না? ঈশিতা চোখ টিপে বলল, এই যে, সত্যি বলতো, বোবা মানুষ কিভাবে কবুল বলে বিয়ে করে? ইচ্ছে প্রথমে অবাক হয়ে তাকিয়ে থাকে, মাথায় দ্রুত উত্তর খোঁজার চেষ্টা করে, কিন্তু ঈশিতার উদ্ভট প্রশ্ন শুনে নিস্তব্ধ হয়ে যায়। কয়েক সেকেন্ড পর হুট করে ফিক করে হেসে ওঠে। তুই একটা বিরাট পাগল, ওটা আবার কেমন প্রশ্ন? ঈশিতা গম্ভীর মুখে বলে, আরে সত্যি বল, আমি তো ভাবছিলাম তারা কি লিখে দেয় নাকি ইশারায় বলে। ইচ্ছে হাসতে হাসতে দোলনা থেকে নেমে ঈশিতার কাঁধে একটা হালকা ধাক্কা দিয়ে বলে উঠল, তোর মাথায় এত আজব চিন্তা আসে কোত্থেকে? ঈশিতা কাঁধ ঝাঁকিয়ে বলল, জানি না, কিন্তু উত্তর দে না। ইচ্ছে হাসি চেপে বলল, হয়তো লিখে কবুল দেয় বুদ্ধুরানী। ঈশিতা তখন যেন বিজয়ের হাসি হেসে বলল, আমার আন্দাজও তাই ছিল। ইচ্ছে আবার ফিক করে হেসে দেয়। পড়ার মাঝে এমন একটা উদ্ভট প্রশ্ন এসে সকালটাকে খানিক মজাদার করে দিল। লিভিং রুমের সোফায় বসে মীরা নিজের নখের ওপর নেল পলিশ লাগাচ্ছিল। তার পরনে ছিল একটা ট্রেন্ডি শর্ট ড্রেস, চুলগুলো খোলা আর চোখে কালো সানগ্লাস, যেন ঘরেও স্টাইল বজায় রাখা খুবই জরুরি। হাতে ফোন নিয়ে মাঝে মাঝে স্ক্রল করছিল, কিন্তু কিছুক্ষণ পর বিরক্ত হয়ে চারপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। মুখ বাঁকিয়ে সে একটু জোরে ডাকলো, এই মালা, শুনতে পাচ্ছিস? কিছুক্ষণ অপেক্ষা করলো, কিন্তু সাড়া না পেয়ে আবার ডাক দিল, এবার বুঝি বিরক্তির সুরে। উফ, এই বাড়ির কাজের লোকগুলো সব কোথায় যে থাকে, এতবার ডাকছি কেউ একটাবার এসেও দেখে না। অল্পক্ষণ পর রান্নাঘর থেকে ছুটে এলো মালা। তার গায়ে তখনও ময়লার দাগ, হাতে কাঁচা হলুদের রঙে হলুদ হয়ে আছে। সে দরজার কাছে দাঁড়িয়ে কাচুমাচু মুখে বলল, জি ম্যাডাম, ডাকছেন? মীরা বিরক্ত মুখে চুল একপাশে সরিয়ে বলল, এই যে, একটা কফি এনে দে তো, ব্ল্যাক কফি, কিন্তু চিনি যেন না থাকে, বুঝলি? মালা মাথা নেড়ে বলল, আচ্ছা, এখনই নিয়ে আসছি। মীরা ভুরু কুঁচকে বলল, এখনই মানে কতক্ষণ? শিগগিরই আন, আমি অপেক্ষা করছি। মালা দ্রুত রান্নাঘরের দিকে ছুটে গেল। মীরা তখন আবার ফোনে মনোযোগ দিল।
মাঝে মাঝে নিজের নেল পলিশ দেখে সন্তুষ্টির হাসি দিল। একটু পর মালা ট্রেতে কফির কাপ এনে সামনে রাখলো। মীরা কাপটা হাতে নিয়ে এক ঢোক খেলো, তারপর মুখ বিকৃত করে বলল, উফ, এটা কি বানালি? এত তিতা কেন? মালা ভয়ে ভয়ে বলল, আপনি তো বললেন চিনি দেবেন না। মীরা বিরক্ত মুখে, আরে কফি কি জাস্ট গরম পানি আর কড়া কফি দিয়ে বানাতে হয়? একটু ব্যালেন্স বুঝিস না? তুই তো একদমই কাজের না। মালা চুপচাপ দাঁড়িয়ে থাকলো। মীরা কফির কাপ টেবিলে রেখে আবার ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, যেন এই সামান্য ঘটনাও তার জন্য বিরাট বিরক্তির কারণ। ধূসর বাথরুম থেকে বেরিয়ে এসে একবার মাথা ঝাঁকিয়ে ভেজা চুলগুলো এলোমেলো করলো। সাদা তোয়ালে দিয়ে চুল ঘষতে ঘষতে আয়নার সামনে দাঁড়ালো। আয়নার প্রতিচ্ছবিতে নিজের ক্লান্ত মুখটা দেখলো। চোখের নিচে হালকা ক্লান্তির ছাপ পড়েছে, কিন্তু তবুও তার ব্যক্তিত্বের ধার কমেনি। ধূসর নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ফেললো। তারপর তোয়ালেটা একপাশে ফেলে নিজের ওয়ারড্রব খুললো। সাজানো শার্ট, টি শার্ট, প্যান্ট সব গোছানো ছিল, কিন্তু তার নজর গিয়ে পড়লো কালো রঙের একটা ফুল স্লিভ শার্টের দিকে। একটু ভেবে সেটাই বের করলো, সঙ্গে একটা গাঢ় নেভি ব্লু প্যান্ট। শার্টটা গায়ে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বোতাম লাগাতে লাগাতে নিজের চেহারার দিকে তাকালো। ধূসর কখনো নিজের রূপ নিয়ে মাথা ঘামায়নি, তবে এটা জানে যে তার ব্যক্তিত্বের কারণে অনেকের চোখ তার দিকে আটকে থাকে। ঘরের কোণে রাখা সুগন্ধির বোতলটা হাতে নিয়ে ঢাকনা খুলে সামান্য পারফিউম স্প্রে করলো গলায় আর কবজির কাছে। একটা হালকা সুগন্ধ চারপাশে ছড়িয়ে পড়লো। তারপর হাত বাড়িয়ে চুলে একটা হালকা ব্রাশ চালিয়ে সেট করে নিল। যদিও তার স্বভাব ছিল চুল এলোমেলো রাখতে, তবুও আজ একটু গুছিয়ে নেয়। তারপর ওয়ালেটে কিছু টাকা গুছিয়ে নিল, সঙ্গে গাড়ির চাবিটাও তুলে নিল টেবিল থেকে। ধূসর ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে আসতে আসতে তার মনের মধ্যে অনেক কিছু চলছিল। সে জানতো আজকের দিনটা কেমন যাবে, কিভাবে পরিস্থিতি তাকে সামলাতে হবে, সবকিছু মাথায় ঘুরছিল। তবে তার মুখাবয়ব, চিত্তের দৃঢ়তা সবকিছুই বলছিল যে সে প্রস্তুত। নিচে পৌঁছানোর পর তার চোখ পড়ল লিভিং রুমে বসে থাকা মীরার দিকে। মীরা ছিল একদম ফ্রেশ, সাদা শার্ট আর হালকা ব্লু স্কার্টে একদম প্রাণবন্ত দেখাচ্ছিল। তার চোখে আগ্রহ ছিল ধূসরকে নিয়ে, কিন্তু মুখে কিছু না বলে সে তার দিকে তাকিয়ে থাকলো। ধূসর তার দিকে কোনো মন্তব্য না করে সোফায় বসে ফোন চেক করলো। এর মাঝে মীরা তাকে লক্ষ্য করে বলল, আজকে কোথায় যাচ্ছ? ধূসর তার ফোন থেকে চোখ তুলে মীরার দিকে তাকালো, তারপর ঠান্ডা গলায় বলল, কিছু কাজ আছে, পরে কথা হবে। মীরা একটু চুপ হয়ে গেল, তবে চোখে সন্দেহ ছিল। ধূসর জানতো মীরা কখনোই সহজে সরে যায় না, কিন্তু আজ তার মাথায় কিছু বড় কাজ ছিল, তাই সেগুলোকেই প্রথমে সুরাহা করতে হবে। ধূসরের ফোনে বারবার কল আসছে, একটার পর একটা। এর মধ্যে সে আর সবার দিকে মনোযোগ দিতে পারে না। ফোনটা হাতে নিয়ে দ্রুত সাড়া না দেওয়ার জন্য সে একটু বিরক্ত হয়। ফোনটা কানে নিয়ে এক ঝলক তাকিয়ে বুঝতে পারে বিষয়টা গুরুতর, ফলে সে দ্রুত উঠে সদর দরজার দিকে এগিয়ে যায়। তবে পেছন থেকে হৈমন্তী বলে, ধূসর, খেয়ে যা বাবা, এসে থেকে বাড়িতে থাকছিস না কেন? কিন্তু ধূসর কোনো জবাব না দিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। হৈমন্তী এক মুহূর্ত অবাক হয়, কিন্তু কিছু বলে না। দুপুরের দিকে ধূসরের বাড়ি একেবারে প্রাণবন্ত হয়ে ওঠে, কারণ আত্মীয় স্বজন সবাই একত্রিত হয়েছে। বাড়ির ভেতরে যেন এক আনন্দের উল্লাস, গুঞ্জন আর হাসি ঠাট্টার ভিড়ে সবার নজর চলে যায় ধূসরের নানি হুমায়রা বিবির দিকে। বয়স পেরিয়ে গেলেও তার শরীরে এক অদ্ভুত শক্তি রয়েছে, যেন বয়সটা তার উপর প্রভাব ফেলতে পারেনি। তিনি সোফায় বসে আছেন, হাতে পান পাতা নিয়ে চিবিয়ে চলেছেন আর মাঝে মাঝে তা নিয়ে কথা বলছেন। হুমায়রা বিবির চোখে তার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা এবং অর্জনের ছাপ রয়েছে। তার কথায় লুকিয়ে আছে বহু কষ্ট, সংগ্রাম এবং জয় পরাজয়ের গল্প। তিনি যখন কথা বলেন তখন সবাই যেন মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে থাকে। তার পরিস্থিতি এমন যে কেউ তার কাছে কিছু না কিছু শিখতে চায়। বয়সের সাথে সাথে তার জীবন আরো সমৃদ্ধ হয়েছে, আর সেই সমৃদ্ধি তার কথায়, দৃষ্টিতে এবং চলনে প্রতিফলিত হয়। আত্মীয়রা একে অপরের সাথে কথা বলছে। ধূসরের মামা মামি, পরিচিত মানুষ হাস্য রসে ব্যস্ত, আর কেউ কেউ পরিবারের ইতিহাস বা পূর্বপুরুষদের নিয়ে আলোচনা করছে। কিন্তু হুমায়রা বিবির একক অবস্থান যেন পুরো পরিবেশে কিছুটা গম্ভীরতা এনে দেয়। তার পানের পাত্রের প্রতি মনোযোগ এবং শান্তভাবে সময় কাটানোর ধরন যেন জীবনের প্রতিটি মুহূর্তের মূল্য বোঝানোর চেষ্টা করে। ঈশিতাও ইচ্ছে হুমায়রা বিবির ভক্ত বললেই চলে। তারা প্রতিবারই তার কাছে বসে তার গল্প শুনতে ভালোবাসে। হুমায়রা বিবির গল্পে এক অদ্ভুত মাধুর্য এবং জীবনযাত্রার তীক্ষ্ণ দৃষ্টি থাকে, যা তাদের মনে গভীর প্রভাব ফেলে। প্রতিবার যখন হুমায়রা বিবি তালুকদার বাড়িতে আসেন, তখন ঈশিতা ও ইচ্ছে নিজেরাই বসে পড়েন তার কাছে, যেন কোনো এক দূর গ্রহের গল্প শুনছে। হুমায়রা বিবি তাদের পেছনে গল্প শোনানোর সময় তারা একদম চুপ করে তার দিকে তাকিয়ে থাকে। একদিকে ঈশিতা নিজের হাসি চাপতে চেষ্টা করে, অন্যদিকে ইচ্ছে স্নিগ্ধ কৌতূহলে তার প্রতিটি শব্দ শোনে। হুমায়রা বিবি যখন জীবনের নানান অভিজ্ঞতার কথা বলেন, তখন তারা তার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কখনো কোনো পুরনো দিনের কথা, কখনো বা হারানোর সময়ের স্মৃতি, কখনো বা জীবনের কঠিন সংগ্রামের কাহিনী, সবকিছুই যেন এক মন্ত্রের মতো তাদের মনের মধ্যে গেঁথে যায়।
তাদের কাছে হুমায়রা বিবির গল্প শুধু সময় কাটানোর একটি উপায় নয়, বরং এক ধরনের জীবনের শিক্ষাও। প্রতিবার তার বাড়িতে আসা যেন এক নতুন অধ্যায়ের শুরুর মতো, যেখানে ঈশিতাও ইচ্ছে নতুন কিছু শিখে ফিরতে পারে। এমনকি হুমায়রা বিবি তার জীবনের গল্প গুছিয়ে না বললেও তার মুখের হাসি, চোখের ঝিলমিল এবং শব্দের মধ্যে এমন এক শক্তি থাকে যা ঈশিতাও ইচ্ছের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। তাদের মনে এই গল্পগুলো যেন অমূল্য রত্নের মতো, যা এক জীবনে জেগে ওঠা সত্য। কিছু পর রফিক ও ইনায়েত তালুকদার অফিস থেকে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে তারা দেখেন সবাই একসাথে বসে খাচ্ছে এবং পুরো ডাইনিং এরিয়া ভরা। হুমায়রা বিবি, যিনি তাদের ছোটবেলা থেকে মা হারানোর পর তাদের জন্য মার জায়গায় বসেছেন, তাকে দেখলে তাদের হৃদয়ে এক ধরনের অদ্ভুত ভালোবাসা উদিত হয়। দুই ভাইয়ের জন্য হুমায়রা বিবি ছিলেন শুধুই এক শাশুড়ি নয়, বরং ছিলেন তাদের জীবনের এক অমূল্য স্তম্ভ, যিনি মায়ের অভাব পূরণ করেছিলেন। ছোটবেলায় মার মৃত্যু তারা সহ্য করতে না পারলেও হুমায়রা বিবির যত্ন, স্নেহ ও মমতায় তাদের সেই শূন্যতা পূর্ণ হয়ে গিয়েছিল। এখন যখন ডাইনিং টেবিলে সবাই একসাথে বসে, এই মুহূর্তটি যেন তাদের পরিবারের সম্পর্কের গভীরতার প্রতীক হয়ে দাঁড়ায়। বাড়ির বড়রা পাশাপাশি বসে খাচ্ছে, গল্প করছে এবং একে অপরের সান্নিধ্যে সময় কাটাচ্ছে। ঈশিতাও ইচ্ছে তাদের নানির সাথে বসে গল্প শোনার পাশাপাশি হুমায়রা বিবির স্নেহে ভরা কথাবার্তা শুনছে। এনায়েত তালুকদারের মায়ের বান্ধবী ছিলেন হুমায়রা বিবি। তালুকদার বাড়ির কর্তা মারা যাবার পর তিনি দুই ভাইকে ভালোবেসেছেন এবং নিজের মেয়ের সাথে বিয়েও দিয়েছেন। বড়দের খাওয়া হয়ে গেলে তারা নিজেদের ঘরে বিশ্রাম নিতে চলে যায়। ডাইনিং টেবিল এখন খালি হয়ে গেছে, তবে মীরা, তার মা মারিয়া খান, ইচ্ছে এবং ঈশিতা এখনো খাচ্ছে। খাওয়া চলাকালীন সময়ে মারিয়া খান এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে ইচ্ছের গায়ে পানি ঢেলে দেয়, যেন কোনোভাবে তার অপমান করতে পারে। মারিয়া খান যখন ইচ্ছের গায়ে পানি ফেলে দেয়, তখন তার মুখে একটা তিক্ত হাসি ফুটে ওঠে। সে যেন ইচ্ছের শ্লীলতাকে ছোট করতে চাইছিল। তুমি যেভাবে বাচ্চাদের মতন এখনো বসে খাচ্ছ ইচ্ছে, এমন আচরণ ঠিক না তোমার, বলে মারিয়া বিদ্রুপপূর্ণ হাসি হাসে। ইচ্ছে চুপচাপ বসে থাকে, কিছু না বললেও তার চোখের কণ্ঠে অস্পষ্ট কষ্ট স্পষ্ট হয়ে ওঠে। ঈশিতা হতবাক হয়ে যায়, কিন্তু মীরা কিছু না বলে বসে থাকে। এমন সময় হঠাৎ করে পেছন থেকে একটি পুরুষ কণ্ঠ ভেসে আসে। সবাই চমকে তাকায় এবং মারিয়া খান যেন তার সবার উপর আশ্রে পড়া ভার অনুভব করে। ধূসর ধীর পায়ে ডাইনিং রুমে প্রবেশ করেন। তার কণ্ঠে স্পষ্ট উত্তেজনা। শান্তভাবে, দৃঢ়ভাবে বলে ওঠে, মামি, আপনাকে এতদিন পর দেখে খুব খুশি হয়েছি, তবে বাড়ির মেয়েকে এমনভাবে অপমান করলে আমি ভুলে যাব আপনি আমার মামি। মারিয়া খান থমকে যায়, তার মুখ থেকে কোনো শব্দ বের হয় না। ধূসর মায়ের ওপর তার রাগের চিহ্ন স্পষ্ট করে। তার চোখে এক কঠোর দৃষ্টি থাকে। সে একেবারে পেছন ফিরে ওপরে চলে যায়, তবে মারিয়া চুপ হয়ে বসে থাকে। তার মনের মধ্যে একটা অস্বস্তি জন্ম নেয়। মীরা রেগে ফুপি হৈমন্তীকে বলে ওঠে, দেখলে ফুপি, তোমার ছেলে কিভাবে মাকে অপমান করলো, তাও আবার এই ইচ্ছের জন্য। তার কণ্ঠে ছিল ক্ষোভ আর অসন্তোষ। মীরার কথায় কিছুটা সময় থমকে যায় হৈমন্তী, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে চুপ করে থাকে। হৈমন্তী তার দিকে রাগী চোখে তাকিয়ে কিছু বলার আগে ডাইনিং রুম থেকে বেরিয়ে যায়। তার মুখায়বব স্পষ্ট জানাচ্ছিল সে কিছুই বলবে না, কিন্তু ভেতরে কিছু একটা বয়ে যাচ্ছে। ইচ্ছে এবং ঈশিতা দুজনে চুপচাপ বসেছিল। তাদের মধ্যে একটা অস্বস্তিকর নীরবতা বিরাজ করছিল। রাতের নীরবতা ছড়িয়ে পড়েছিল বাড়ির চারপাশে, আর এক একটি তারকা ঝলমল করছিল আকাশে। চাঁদের মৃদু আলো ছড়িয়ে পড়ছিল ছাদের ওপর। ইচ্ছে একা দাঁড়িয়েছিল ছাদের কোণে, গভীর মনোযোগে চাঁদকে দেখছিল। তার চোখে এক ধরনের নীরব প্রশান্তি ছিল, যেন সে সব কিছু ভুলে গিয়েছিল, শুধু চাঁদের আলো আর তার নিজস্ব অনুভূতিগুলির মধ্যে মগ্ন ছিল। ইচ্ছের মাথায় নানা চিন্তা ঘুরছিল। আজকের দিনে মা, মীরা এবং সবকিছুই মনে ফিরে আসছে। দেহে কিছুটা দুর্বলতা ছিল, কিন্তু মনের মধ্যে এক ধরনের শক্তি অনুভব করছিল। এই নিঃসঙ্গ মুহূর্তে একাকী দাঁড়িয়ে সে চাঁদের দিকে তাকিয়ে ভাবছিল, এটা শুধু একটা রাত, বা এই রাতের সঙ্গেই তার অনেক কিছু পাল্টে যাবে, কে জানে। ইচ্ছে মৃদু হেসে তার চোখের কোণে লেগে থাকা এক ফোঁটা অশ্রু মুছে ফেলে। একটানা চাঁদের দিকে তাকিয়ে থাকে। আকাশের অন্ধকারে তার সাইলেন্স যেন তার ভেতরের অনুভূতির সঙ্গীত হয়ে বাজছিল। ধূসর এক হাতে ফোন ধরে ধীরে ধীরে ছাদের দিকে এগিয়ে আসে। তার চোখে একটু চিন্তা ও উদ্বেগের ছাপ ছিল। ফোনে কিছু কথা বলার জন্য আসছিল, কিন্তু ইচ্ছাকে একা ছাদে দাঁড়িয়ে দেখে সে বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হয়েছে। ইচ্ছের মন খারাপ, আর সে কারণেই সে এখানে দাঁড়িয়েছে। ঘুরি বলে ইচ্ছেকে ডাক দেয় ধূসর। ইচ্ছে পিছনে ঘুরে দেখে। ইচ্ছের চোখে এক ধরনের নিস্তেজ ভাব ছিল, তবে এই নামের সম্বোধন তাকে কিছুটা চমকে দেয়। আর সেই মুহূর্তে ধূসর মনে করে এই মুহূর্তটা আরো কাছ থেকে দেখা উচিত। ইচ্ছে ধীরে পেছনে ফিরে তাকায়, আর ধূসর ধীর পায়ে এগিয়ে আসে। মন খারাপ কেন? মামি তো সবার সাথেই এমন করে, তবে কিছু ক্ষেত্রে জবাব দিতে হয়, বুঝলে পুস্কি? ধূসর হেসে বললেও তার চোখে কোনো হাসি ছিল না, বরং সেটা এক ধরনের সহানুভূতির অনুভূতি।
ইচ্ছের চোখে একটুখানি চুপচাপ ভাব চলে আসে। সে ধূসরের কথাগুলো ঠিক মতো শোনে না, কিন্তু মনে মনে তার সঙ্গই মেনে নেয়। ইচ্ছে মুখ থেকে কিছুই বলে না, শুধু দূরে তাকিয়ে থাকে, যেন মনে মনে কিছু বুঝতে পারে। তার চোখের আড়ালে এক ধরনের নীরব সম্মতি ছিল এবং ধূসরও তা বুঝতে পারে। ধূসর আসলে কথা বলার জন্যই ছাদে এসেছিল, কিন্তু ইচ্ছেকে একা দেখে সে বুঝতে পারে ইচ্ছের মন খারাপ। সে সোজা ফোন কেটে দেয় আর ইচ্ছের দিকে এক পাশ থেকে এগিয়ে আসে। তো আজকের পর্ব এখানেই শেষ করলাম। পরবর্তী পর্ব দিয়ে দেওয়া হয়েছে ভিডিও শেষে, দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।